বলছিলে আর তুমি সত্যি সত্যি সব কথা বলে দিলে। দেখো সত্যি কিভাবে মুখ থেকে বেরিয়ে আসে। এর বডিগার্ড যে জাঙ্কুকের কথা বলেছে তেকে, সেই কথাটা তে আর জাঙ্কুককে বললো না। শোনো, আজকে আমি তোমার অফিসে যেতে চেয়েছিলাম। কেন 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 মানে আমার কিছু কেনাকাটার আছে, আমাকে কালকে শপিং এ নিয়ে যেতে হবে তোমার। ও ও আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব কালকে। কালকে তুমি চলে যেও আমার অফিসে, তারপরে তোমাকে নিয়ে আমি বের হব। আচ্ছা ঠিক আছে। এটা বলেই তে জাঙ্কুকের গালে একটা কিস করে থুয়ে চলে যায়। উফ, এই মেয়েটা কেন আমাকে এত কিস করে। তবে আজকে যায়নি, ভালোই হয়েছে। যদি গিয়ে দেখতো আমি অফিসে নেই তাহলে তো তোলপাড় করে দিত। পরের দিন বিকালবেলা তে জাঙ্কুকের অফিসে গিয়ে বসে আছে। জাঙ্কুক কেবিন থেকে বের হয়ে তের কাছে আসতে নাই, তখনই একটা মেয়ের সাথে জাঙ্কুকের ধাক্কা লাগে আর জাঙ্কুক মেয়েটাকে ধরে বসে। সরি স্যার, আমি দেখতে পাইনি আসলে। ইটস ওকে। ইটস ওকে মানে? আরে তুমি এসে পড়েছো? আমি তো কখন থেকে এসে বসে আছি, আর বসে থেকে তো অনেক কিছু দেখে ফেলেছি। তেও দেখতে পাইনি। দেখতে পাইনি নয় ফুট, চোখ কি কপালে নিয়ে হাঁটো, দেখতে পাও না কখন কে আসে? আজকে দিনের ভিতর অফিসের যতগুলো মেয়ে আছে সব ট্রান্সফার করে অন্য অফিসে দাও বলছি জাঙ্কুক। তুমি এসব কি বলছো? হ্যাঁ আমি ঠিক বলছি, এই অফিসে একটা মেয়েও থাকবে না। তুমি কি আমার কথা শুনবে কি না? হ্যাঁ, তোমার কথা তো আমার শুনতেই হবে। তোমার কথা শোনা ছাড়া কি আমার উপায় আছে? তাহলে যা বলেছি তাই করো, আমি যেন তোমার অফিসে এসে একটা মেয়েকেও না দেখি। আচ্ছা ঠিক আছে, এখন তো চলো। না, আমার সামনে সবাইকে ট্রান্সফার করবে। এরপর জাঙ্কুক একজনের কাছে ফোন দেয়। এরপর জাঙ্কুকের অফিসের সব মেয়েকে অন্য অফিসে ট্রান্সফার করে দেওয়া হয়। এবার তো চলো। হ্যাঁ চলো। এরপর জাঙ্কুক তেকে শপিং মলে নিয়ে যায়। তারপর তে আর জাঙ্কুক শপিং করে বাড়িতে ফিরে আসে। আচ্ছা তুমি তো আমার বউ তাই না? হ্যাঁ আমি তো তোমার বউই। তাহলে একটা কথা বলবো, শুনবে? কথা বলবে? শুনতেই হবে? হ্যাঁ শুনতেই হবে। ঠিক আছে, কি বলবে বলো। আচ্ছা তুমি এসব ড্রেস পরো কেন? মানে কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি তুমি শাড়ি পরতে পারো না? শাড়ি? আমি কখনো শাড়ি পরিনি, আর আমি শাড়ি পরতেও পারি না। ও আচ্ছা। এটা বলে জাঙ্কুক ঘুমাতে চলে যায়। হঠাৎ করে শাড়ির কথা কেন বলছে আজও বুঝি না, তবে কয়েকদিন ধরে খুব ভালো ব্যবহার করছে দেখছি। তাহলে কি লিসার ভূতটা মাথায় গেছে? কি হলো, ঘুমাবে না? তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? আসো। এরপর তে ঘুমাতে যায়। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ছে। তখনই হঠাৎ করে তে বলে ওঠে, আরে আপনি কি করছেন কি? চুপচাপ ঘুমাও তো, বেশি কথা বলো না, আমার এমনিতে অনেক ঘুম পেয়েছে। এই কথা শুনে তো তে আরো অবাক হয়ে যায়। হঠাৎ করে কি হলো আমার মিস্টারের? এত কেয়ার আমার? পরের দিন সকালবেলা উঠে জাঙ্কুক অফিসে চলে যায়। এর কিছুক্ষণ পর তেজিনকে গিয়ে বলে, আম্মু আমাকে একটা তোমার শাড়ি দেবে? ও মা গো, কি বললে তুমি? শাড়ি? শাড়িতে কি করবে তুমি? পরবো। শাড়ি পরবে তুমি? হ্যাঁ পরবো, কিন্তু আমি পরতে পারি না, তুমি আমাকে পরিয়ে দেবে আজকে বিকালবেলা। আচ্ছা ঠিক আছে। বিকালবেলা জিন থেকে একটা শাড়ি পরিয়ে দেয়। আজকে থেকে দেখতে অনেক সুন্দর লাগছিল। রাতের বেলা জাঙ্কুক বাড়িতে আসে। এসে ঘরে গিয়ে দেখে তে ঘরে নেই, তাই বেডের উপর গিয়ে চুপচাপ বসে পড়ে। হঠাৎ করে তে সামনে এসে বলে, জাঙ্কুক দেখো আমি শাড়ি পরেছি, কেমন লাগছে আমাকে? জাঙ্কুক তো তেকে দেখে একদম অবাক হয়ে গেছে। এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। আমি শাড়ি পরতে পারি না, আম্মু আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে, কেমন হয়েছে বলো না? জাঙ্কুক। হ্যাঁ কি বলছো? তোমাকে কি এতক্ষণ লিসা বশ করে নিয়েছিল? কি বললাম শুনোনি? এখন তো লিসা না, তুমি আমাকে বশ করে নিচ্ছ। কি বলেছিলে আর একবার বড় শুনিনি। বলছি আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। এই বলে জাঙ্কুক থেকে টান দিয়ে এক ঝটকায় নিজের কাছে নিয়ে আসে। জাঙ্কুক আচ্ছা তে, আমাদের তো সারা জীবন একসাথেই থাকতে হবে তাই না? হ্যাঁ থাকতে তো হবেই, তুমি কি থাকতে চাও না? তাহলে আমাদের মাঝে এত দূরত্ব কেন? দূরত্ব? কিসের দূরত্ব? আমি তো তোমাকে ভালোই বাসি, আর বাকি দূরত্বগুলো তুমি সৃষ্টি করে রেখেছো। তাহলে আমাকে এই দূরত্বগুলো কাটাতে দাও। I love you my strawberry princess। তখনই তে লাফ দিয়ে উঠে পড়ে এবং বলতে থাকে, সর এখান থেকে, আমি অন্যের ভালোবাসা চাই না। কি বলছো তুমি সত্যি? আমি হলাম তে, আমি না কোনো তোমার স্ট্রবেরি প্রিন্সেস আর না লিসা। তুমি লিসার ভালোবাসা এসে আমার উপর দেখাবে আর আমি তাই মেনে নেব। তখনই জাঙ্কুকের আগের কথাগুলো মনে পড়ে যায় আর জাঙ্কুক ঘর থেকে বেরিয়ে যায়। আর এটা দেখে তো তের মেজাজটা আরো গরম হয়ে যায়। জাঙ্কুক কোথায় যাচ্ছিস এখন আবার? জাঙ্কুক জিনের কথার কোনো উত্তর না দিয়ে বাইরে চলে যায়। এদের যে কখন কি হয় কিছুই বুঝি না। কি হলো এখন আবার? আমাকে সরি বলা বাদ দিয়ে ও চলে গেল আমাকে না বলে বাইরে। জাঙ্কুক কি আমাকে কখনো ভালোবাসবে না? কেন করছো জাঙ্কুক তুমি আমার সাথে এরকম? এটা বলেতে নিজের গায়ের শাড়ি টান দিয়ে খুলে ফেলে এবং ড্রেস চেঞ্জ করে ছাদে উঠে যায়। তে ছাদে উঠে দেখে
দেখে জাঙ্কুক গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। তখনই তে একটা ফুলের টব ছুঁড়ে মারে আর ফুলের টবটা ভেঙে যায়। ভাঙা ফুলের টব দিয়ে তে নিজের হাতে আঘাত করতে থাকে আর তের হাত থেকে টপ টপ করে রক্ত পড়তে থাকে। এতে তের কোনো যায় আসে না, কারণ তের এখন রাগ উঠে গেছে। নিজের শরীরের উপর হয়তো বা কোনো কিছুর উপর রাগ না খাটালে তার এই রাগ থামবে না, আর না হয় সুগাকে লাগবে, কারণ একমাত্র সুগারই আছে যে তেকে শান্ত করতে পারতো। যদি জাঙ্কুক তের সাথে থাকতো তাহলে তে এরকমটা কখনোই করতো না। তে নিজের হাতে আঘাত করছে আর জাঙ্কুকের কথা ভাবছে। হঠাৎ করে তের মাথাটা ঘুরে ওঠে, হয়তো তে কিছু ফিল করতে পারলো তার অতীতের ব্যাপারে। তখনই তের মাথা ব্যথা শুরু হয়ে যায় এবং তে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। জাঙ্কুক শুধু গাড়ি চালিয়ে যাচ্ছে আর লিসার কথাই ভাবছে। তের সাথে এরকম করাটা আমার উচিত হয়নি, মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। আর আমি কেন এইভাবে লিসার কথা ভাবছি? ও তো আমাকে ছেড়ে অনেক ভালোই আছে। শুধু লিসার কথা মনে রেখে আমি কেন তেকে কষ্ট দিচ্ছি? আমার এখনই বাড়িতে যেতে হবে এবং তের কাছে ক্ষমা চাইতেই হবে। মুখটাও না, হঠাৎ করেই একটা কথা মুখ দিয়ে বের হয়ে যায়, মনে হচ্ছে জিবাটা টান দিয়ে ছিঁড়ে ফেলি। তে আমার জন্য কত সুন্দর করে সেজেছিল, ওর মনে কষ্ট দিয়ে আমি কাজটা ঠিক করিনি। এমনিতেও আমি ওকে প্রথম থেকে ভুল বুঝে এসেছি। এই কথাগুলো বলেই জাঙ্কুক গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে গিয়ে জাঙ্কুক জিনকে জিজ্ঞেস করে, মা তে কোথায়? আমি জানি তে কোথায়, তোদের কখন কি হয় আমি কিছুই বুঝি না। বাড়ি থেকে হঠাৎ করে বের হয়ে গেলি, ঘরে যেয়ে দেখি তে ঘরে নেই। আমি জানি না তে কোথায়। মা শোনো, বলছি না আমি জানি না তে কোথায়। জাঙ্কুক সারা বাড়ি খুঁজে দেখে তে নেই। তখনই জাঙ্কুকের ছাদের কথা মনে পড়ে আর জাঙ্কুক দৌড় দিয়ে ছাদে উঠে যায়। গিয়ে দেখে তে অজ্ঞান হয়ে ছাদের উপর পড়ে আছে আর এটা দেখে জাঙ্কুকের অনেক খারাপ লাগে। তে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, প্লিজ আমাকে মাফ করে দাও। এটা বলে জাঙ্কুক অজ্ঞান অবস্থায় তেকে কোলে উঠিয়ে ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে গিয়ে বেডের উপর শুয়ে দেয়। এরপরে জাঙ্কুক দেখে তের হাত থেকে রক্ত বের হচ্ছে। তখন জাঙ্কুকের আর বুঝতে বাকি থাকে না যে তে নিজের উপর রাগ খাটিয়েছে। এই মেয়েটাও না কিছু হলেই নিজের শরীরে আঘাত করে, নিজের শরীরে আঘাত করে কি মজা পায় সেটাই তো বুঝি না। এরকমটা কেন করতে হবে ওর? তখন জাঙ্কুক ফার্স্ট এড বক্স এনে তের হাতে ব্যান্ডেজ করে দেয়। তের হাতে ব্যান্ডেজ শেষ হয়ে গেলে জাঙ্কুক শুয়ে তেকে বুকে নিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে, কারণ জাঙ্কুক জানতো এখন যদি তেকে ডেকে উঠানো হয় তাহলে বাড়ির ভিতর তোলপাড় শুরু করে দিবে। তাই জাঙ্কুক তেকে ডাকেনি। কাল সকালে জাঙ্কুক তের কাছে ক্ষমা চেয়ে নেবে। সকালবেলা জাঙ্কুক উঠে দেখে তে ওর পাশে নেই। তখন জাঙ্কুক একটু ভয় পেয়ে যায় যে তে কোথায় গেল। জাঙ্কুক উঠে দেখে তে বেলকানির একটা কোনায় দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তেকে পিছন থেকে জড়িয়ে ধরে একটা গালে কিস দিয়ে বলে, সরি তে, আই সরি, প্লিজ মাফ করে দাও। আর কখনো লিসার নাম মুখেও আনবো না। সর এখান থেকে, প্লিজ মাফ করে দাও। লিসার নাম আর কখনো মুখে আনবো না। তোমার জামাই তো ভুল করেছে, মাফ করবে না? করতে পারি, একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তোমার সব কথা শুনতে আমি রাজি, বলো কি শর্ত? আমি যে আমার নিজের হাত কেটেছি তুমি এটা সুকা ভাইয়াকে বলবে না। ঠিক আছে, সুকা ভাইয়াকে বলবো না, কিন্তু তোমাকে আমি একটু মারবো। কেন কেন? কিছু হলে তুমি নিজের উপর আঘাত করো কেন এইভাবে? হাতটার কি অবস্থা করেছো? এভাবে নিজেকে কেউ নিজেকে আঘাত দেয়? কি করবো, আমার রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। আর কখনো যেন এরকমটা না দেখি, যদি দেখি তাহলে কিন্তু কানের নিচে লাগাবো। আচ্ছা ঠিক আছে, চা ফ্রেশ হয়ে আসো। তোমাকে ছাড়তে মন চাইছে না। ঢং লিসা লিসা করে মাথা খাই, এখন ঢং আসছে। বললাম তো আর লিসা লিসা করবো না। ঠিক আছে যাও, ফ্রেশ হয়ে আসো, অফিসে যেতে হবে। আরে পাগল, আজকে অফিস বন্ধ। ওহ, মনেই তো নেই আমার। এভাবে জাঙ্কুক আর তে গল্প করতে থাকে। কিছুক্ষণ পর সুগা জাঙ্কুকদের বাড়িতে আসে। এসে দেখে জিন সামনে আছে, তাই জিনকে জিজ্ঞাসা করে, তে কোথায়? ও তুমি, তে তো উপরে আছে, তুমি বসো, আমি ওকে ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তে তোমার ভাইয়া সুগা এসেছে, তোমাকে ডাকছে নিচে। সুগা ভাইয়া এখন আবার এখানে কি করছে? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। জাঙ্কুককে তো বলে দিলাম হাতটার কথা না বলতে, এখন যদি দেখে ফেলে তোর কানের নিচে মারবে। কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? সুগা ভাইয়া ডাকছে, চলো তো। হ্যাঁ চলো। এবার যে কি হবে, আজকে মনে আমার ভাগে দুঃখই আছে। তে কেমন আছিস তুই? হ্যাঁ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তোমরা এখানে বসো, আমি কফি বানিয়ে নিয়ে আসছি। তোমার না একদম চুপ। জাঙ্কুক আর সুগা বসেছিল, হঠাৎ করে জাঙ্কুক বলে ওঠে, আচ্ছা ভাইয়া আপনাকে একটা কথা বলি। বলো না, কি বলবে? আচ্ছা আপনি বিয়ে করেছেন? না, কেন হঠাৎ এই প্রশ্ন? এমনি আর কি জিজ্ঞেস করলাম, বিয়ে করবেন না? যাকে ভালোবেসেছিলাম সে তো মন বুঝলোই না, বিয়ে আর করবো কি? মানে কাকে ভালোবেসেছিলেন আপনি? সেসব অনেক কথা বাদ দাও। কি হয়েছে ভাইয়া, প্লিজ বলুন না। বলছিস না কেন, বল, তোর এখানে দোষ আছে। তে
আমার কোনো দোষই ছিল না, বুঝেছিস তুই? আমি একটা মেয়ে মানুষ হয়ে একটা ছেলেকে জোর করে বিয়ে করে তাকে পটিয়ে ফেললাম। তোমার পটানো ভালোবাসা তুমি জিততে পারলে না। তুই তো জিমিনকে জোর করলে বিয়ে করতে পারতি। জিমিন তো সেটা রাজি ছিলই, আর জিমিন সবকিছুই জানতো, তোরই সব দোষ। ওরে আমার মাফিয়া কুইন, সবাই তো আর তোমার মতো না যে জোর করে বিয়ে করবে। দেখো, চুপচাপ থাকো, তে রাগিস না। তাহলে বল তোর ভালোবাসা কি হয়েছে? তবে যাই বলিস না কেন, জিমিনের সাথে কিন্তু তোরই বিয়ে হবে। যতদিন আমি বেঁচে আছি ততদিন জিমিনের সাথে আমি কারোর বিয়ে হতে দেবো না। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে শোনো কি হয়েছিল। আজ থেকে 5 বছর আগে যখন তের সাথে আমার দেখা হয়েছিল, তের অবস্থা তো তখন খারাপ ছিল। আমি ওকে স্বাভাবিক করে নিয়ে আসি। তার কিছুদিন পর জিমিনের গাড়ির সাথে আমার গাড়ি ধাক্কা লাগে। আরে দেখে গাড়ি চালাতে পারেন না, মাতাল হয়ে গাড়ি চালান নাকি? সরি ম্যাডাম, আসলে আমার গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে হঠাৎ করে, আমি বুঝতে পারিনি, হঠাৎ করে লেগে গেছে, সরি। নষ্ট গাড়ি নিয়ে রাস্তায় বের হন কেন? দেখুন তো আমার গাড়িটাকে ধাক্কা দিয়ে কি করলেন। সরি বললাম তো। আল্লাহ, আপনার মাথা দিয়ে তো রক্ত বের হচ্ছে, কপাল কেটে গেছে। হ্যাঁ কেটে তো গেছে, কে দেখছে সেই কাটা? গাড়ি দিয়ে ধাক্কা মেরে আবার বড় বড় লেকচার মারছে। ও মা, আমাকে বলছেন নাকি? হ্যাঁ আপনাকে বলছি, কি আছে আর চারপাশ দিয়ে? তখন সুগা জিমিনকে নিজে হসপিটালে নিয়ে যায় এবং মাথাটা ব্যান্ডেজ করে দেয়। কিছু মনে না করলে নামটা জানতে পারি? নামটা কি আপনার? আমার নাম জিমিন। ও, নামটা অনেক সুন্দর। আপনাদের মতো ছেলেদের কাছে কোন মেয়ের নামটাই অসুন্দর লাগে? এই যে মিস শুনুন, আমি এই পর্যন্ত কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাইনি। হ্যাঁ বুঝতে পারছি, কত ভালো আপনি মেয়েদের গাড়িতে ধাক্কা দেন আবার বড় বড় লেকচার মারেন। আচ্ছা বাবা, সরি, নামটা জিজ্ঞেস করি ভুল হয়েছে। চলুন আপনার বাড়িতে ছেড়ে দিয়ে আসি, আমার গাড়ি ঠিক হয়ে গেছে। না না বাবা, আপনার ওই ব্রেক ফেল গাড়িতে আমি আর যাবো না। কখন কাকে অ্যাক্সিডেন্ট করে দিবেন, আমি একাই চলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলে যান। আচ্ছা হসপিটালটা কি আপনার? হ্যাঁ আমার। আপনি ডক্টর? দেখে কি মনে হয় চোর ডাকাত? চোর ডাকাত না, চাপাবাজ মনে হচ্ছে। কেন কেন, আমি কিসের উপর চাপা মারলাম? কিছু না, আমি যাচ্ছি এখন। ও সরি, আপনার বিলটাই তো দেওয়া হয়নি। আপনার বিল আমার দিতে হবে না, গাড়িটা নষ্ট করে দিয়েছি, কপাল ফাটিয়ে দিয়েছি, তার উপর আপনি আমার বিল দিবেন? না না বাবা, আমি কারোর কাছে ঋণী থাকতে চাই না। দরকার নেই, বাড়িতে চলে যান, দেখে শুনে যাবেন। তখনই সুগারের মোবাইলে কেউ একজন ফোন করে। দেখুন আমার পেশেন্ট চলে এসেছে, হয়তোবা আমাকে ফোন করছে। আমি আপনার সাথে পরে মিট করব, আজকে বাই। ওকে বাই। এটা বলে জিমিন হসপিটাল থেকে বের হয়ে আসে। ছেলেটা কি সত্যি ডক্টর নাকি আমাকে বোকা বানালো? এসব কথা ভাবতে ভাবতে জিমিন বাড়িতে চলে যায়। কি রে জিমিন, তোর মাথায় কি হয়েছে? কিছু না মা, আসলে গাড়িতে একজন ধাক্কা দিয়েছিল, তাই মাথাটা একটু কেটে গেছে। কে সে? গাড়ি কি দেখে চালাতে পারে না? যা ঘরে যা, ফ্রেশ হয়ে নে। ঠিক আছে আম্মু। সব সময় চাচানো আসে। কি বললি তুই? কই আম্মু, কিছুই তো বলিনি। বলেই জিমিন নিজের ঘরে চলে যায়। জিমিন ঘরে গিয়ে দেখে ওর ফোনটা ওর কাছে নেই। তখনই ভাবে হয়তোবা গাড়িতে ফেলে থুয়ে এসেছে। পরে জিমিন গাড়িতেও দেখে ফোনটা পায় না। আচ্ছা ফোনটা কি তাহলে ওই মিস্টারটার হসপিটালে ফেলে থুয়ে এসেছি? এখন তো সন্ধ্যাও হয়ে গেছে, মাও বেরোতে দেবে না। আচ্ছা যাক, কালকে নিয়ে আসবো। আরে মেয়েটা দেখছি ফোন ফেলে থুয়ে গেছে। আচ্ছা যাক, ওর যদি দরকার থাকে তাহলে আমার হসপিটালে এসে নিয়ে যাবে, আমি নিয়ে যাই সঙ্গে করে। পরের দিন সকালবেলা জিমিন ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে বের হয়, কিন্তু জিমিন ভার্সিটিতে না, সোজাসুজি সুগারের হসপিটালে চলে যায় ফোনটা আনার জন্য। এরপর জিমিন সুগার হসপিটালে চলে যায় এবং কেবিনের সামনে গিয়ে বলে, হ্যালো মিস্টার, আসতে পারি? হ্যাঁ অবশ্যই, কেন নয়। আসলে আমি কালকে আমার ফোনটা ফেলে থুয়ে গিয়েছিলাম, সেটাই নিতে এসেছেন। আরে আরে আস্তে, একজন একজন করে কথা বলবে তো।